রান্নাঘরে মেয়ের স্বামীর জন্য হরেক রকমের খাবার রান্না করছে ফরিদা। পাশেই ফরিদার ছোট যা রুমানা রান্নাঘরে এসে ভাবছে কি রান্না করা যায়। রান্না করার মতো তো কিছুই নেই। অহবের সংসারে ফরিদার মতো বিলাসিতা নেই রুমানার। সে একবার ফরিদার রান্না করার দিকে তাকিয়ে নিজ রুমে চলে যায়। ইজহার ও মাঝার দুই ভাই, তাদের বাবা বেঁচে থাকতে একটা হাফ বিল্ডিং বাড়ি তৈরি করেছিলেন। জমিজমা কিছু ছিল, ভেবেছিলেন মৃত্যুর আগে দুই ছেলেকে ভাগ করে দেবেন। কিন্তু হঠাৎ করে একদিন স্ট্রোক করে মৃত্যু হওয়ায় সেই সুযোগ আর হয়নি। দুই ভাইয়ের মাঝে ইজহার বড়, ওনার কোনো অভাব নেই, ব্যবসা করে ভালোই দিন চলছে। অপরদিকে মাঝার, ওনার বর্তমানে কোনো চাকরি বা ব্যবসা নেই, অভাবের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করতে হচ্ছে। বাবা বেঁচে থাকতে তাদের সংসারটা বাবা চালিয়েছিলেন, কিন্তু এখন তো বাবা নেই, যার জন্য তিনি এখন টানাপোড়েন আছেন। চাকরি ব্যবসার জন্য তিনি কম চেষ্টা করেননি, কিন্তু ভাগ্যে না থাকলে যা হয় আর কি। রুমানা রুমে ঢুকে দেখলো স্বামী তার কপালে এক হাতে রেখে শুয়ে আছে, ঘুমায়নি বোধ হয়। সে গিয়ে কাছে বসে ডাকলো, বলল, শুনছো, ঘরে খাওয়ার মতো তো কিছু নেই, এখন কি রান্না করব? মেয়েটা আমার স্কুলে গিয়েছে, স্কুল থেকে ফিরে কি না খেয়ে থাকবে? মাঝার সাহেব বললেন, এখন আমি কি করব বলো, আমার কাছে তো একটাও টাকা নেই, যা ছিল তা তো স্কুলের বেতনের পিছনেই চলে গেল। তুমি আমার শার্ট চেক করে দেখতে পারো, পকেট ফাঁকা। রুমানা কিছু বলল না। মাঝার সাহেব রুমানার দিকে চেয়ে বললেন, ভাবি আজ কিছু রান্না করেনি? ভাবিকে গিয়ে বলো কিছু রান্না করলে একটু যেন মেয়েকে দেয়। রুমানা বলল, ভাবির কি আর অভাব আছে বলো, সে তো অনেক কিছুই রান্না করছে, কিন্তু চাইলে কি দেবে? আরে তুমি চাও তো? ভাবি আমাদের সাথে খারাপ ব্যবহার করে ঠিক, কিন্তু চাইলে এখন না করবে না মনে হয়। স্বামীর কথা মতো রুমানা রান্নাঘরের দিকে এগিয়ে যায়। ফরিদা তখনও রান্না করছিল। ফরিদার দিকে চেয়ে হেসে বলল, ভাবি কি রান্না করছেন? ভাবি একটা কথা বলতাম, আমার মেয়ের জন্য যদি একটু খাবার রাখতেন, ঘরে আমাদের রান্না করার মতো কিছু নেই, মেয়েটা স্কুল থেকে ফিরলে না খেয়ে থাকতে হবে। ফরিদা কর্কশ গলায় বললেন, তো আমি এখন কি করব? তোর মেয়ে খেয়ে থাকবে নাকি না খেয়ে থাকবে সেটা তো আমার দেখার বিষয় নয়, এখান থেকে কিছু দেওয়া যাবে না, এসব রায়সা ও তার বাবার জন্য রান্না করছি। রুমানা খুব অপমান বোধ করলেন। অবশ্য এরকমভাবে অপমানিত প্রায়শই হতে হয়, অভাবীদেরকে মানুষ এভাবেই অপমান করে। রুমানা চলে যেতে উদ্যত হলে পিছন থেকে ফরিদা ডেকে বলল, শোন, একটু খাবার নিয়ে যাস। যেভাবে খাবারের দিকে তাকিয়েছিলি, পরে সে খাবার খেয়ে আমার মেয়ে স্বামীর অসুখ হবে, নিয়ে যাস। রুমানা মুচকি হেসে বলে, থাক ভাবি, লাগবে না, আপনাদের খাবার আপনারাই খান, আর আপনি কি কি খাবার রান্না করছেন তাও আমি ভালো করে দেখিনি, চিন্তা করবেন না, অসুখ হবে না, বলে রুমানা নিজ রুমে চলে আসে। ফরিদা উচ্চস্বরে বলতে থাকে, ভাবটা দেখনি, যেন জমিদারের কন্যা সে, জামাইয়ের নাই 1 টাকার ইনকাম, আবার ভাব দেখাতে আসে। উচ্চস্বরে বলায় মাঝার সাহেবও রুম থেকে শুনতে পেলেন সব। রুমানা চোখের জল আড়াল করে হাসল। মাঝার সাহেব আর লজ্জায় কিছু জিজ্ঞেস করলেন না। সেদিন মাঝার সাহেব আর রুম থেকেই বের হলেন না। নিজেকে কেমন কাপুরুষ মনে হচ্ছিল। নিজের স্ত্রী সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নিতে পারে না যে পুরুষ, সে আবার কিসের পুরুষ, সে তো কাপুরুষ, এরূপ ধারণায় মনে পোষণ করেন তিনি। তবে রুমানা তার স্বামীর পাশে সবসময় থাকে। এই যে এত অভাব, তবুও কোনো কিছু নিয়ে স্বামীর সাথে খারাপ ব্যবহার করেনি, খোঁটা দেয়নি, সবসময় স্বামীকে সাপোর্ট করেছে। আর বলতো, আল্লাহ একদিন আমাদের দিন ঘুরাবে, এত ভেবো না। এই তোর তো সাহস কম না, ফ্রিজ থেকে আমার মাছ চুরি করে নিজের মেয়েকে খাওয়াস? ফরিদা গর্জে ওঠে। রুমানা ভয়ে ভয়ে বলতে থাকে, ভাবে বিশ্বাস করেন, আমি আপনার ফ্রিজ থেকে মাছ আনতাম না, আমার মেয়েটার খুব জ্বর হয়েছে, এখন এই জ্বরের সময় মেয়েটা মাছ খেতে চাইছে, তাই বাধ্য হয়ে মাছটা ভেজে নিলাম। ভাবি একটা মাছই তো, খেয়ে ফেলুক না। রুমানা কোনোদিনই তাদের খাবার আনতো না, কিন্তু কথায় আছে না, সন্তানের জন্য মায়েরা নিজেদের আত্মসম্মানবোধ হারাতেও রাজি। তাই তো কোনো কিছু পরোয়া না করে সে নিজের মেয়ের জন্য মাছটা নিয়ে আসে। ফরিদা চিৎকার করে বলতে থাকে, এই জন্যই তো বলি মাছ একটা কম কেন, আমি একদম সুন্দর করে মাছগুলো উনে রেখেছিলাম। এই মেয়ে, তোর বাপের কি 1 টাকা ইনকাম আছে? এত খেতে মন চায় কেন তোর? ছোট লোক কোথাকার, দাঁড়া, তোর খাওয়া আমি বের করছি।
বলে ফরিদা রুমান্নার মেয়ে আসিফার হাত থেকে খাবারের প্লেটটা নিচে ছুঁড়ে ফেলে দেয়। মাঝহার সাহেব তখন বাইরে থেকে ঘরে ফিরে নিজ রুমে ঢুকলেন। রুমের এই অবস্থা দেখে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালেন রুমানার দিকে। রুমানা কাঁদতে কাঁদতে সব বলল। মাঝহার সাহেব ফরিদাকে বলতে লাগলেন, ভাবি, আমার মেয়েটা তো একটা মাছই খেতে চেয়েছিল, তার জন্য আপনি আমার মেয়ের মুখের সামনে থেকে খাবার কেড়ে নেবেন? তো কি করব? এত খাই খাই করলে তো আর চলবে না। মনে রাখতে হবে, যার বাবার ইনকাম নেই তার এত খাওয়ার স্বাদও রাখতে নেই। কিছুদিন পর মাঝহার সাহেব বড় ভাই ইজহারের কাছে এসে বললেন, ভাই, বাবার যে জমি জমা আছে সেখান থেকে আমি আমার ভাগেরটা বুঝে নিতে চাই। আমি আর এ বাড়িতে থাকবো না। এতদিন জমির ব্যাপারে কিছু বলিনি, তবে আজ বলতে হলো। ইজহার সাহেব রাগী গলায় বললেন, তোকে আবার কিসের জমি দেব? ওইটুকুও তো আমার। তোমার মানে? বাবা তো একদিন বলেছিলেন যে বাবার যে জমা আছে সব আমাদের দুই ভাইয়ের নামে লিখে দেবে। সেখানে সব তোমার হয় কিভাবে? কোনো খোঁজখবর রাখিস? বাবা যখন স্ট্রোক করলো তখন বাবার চিকিৎসার জন্য কত টাকা খরচ করতে হয়েছে তুই জানিস? অবশ্য তুই জানবি কীভাবে? তোর পকেট থেকে তো আর 1 টাকা যায়নি, গিয়েছে তো আমার পকেট থেকে। কি বলছো তুমি? আমি তো আমার একটা মাত্র গরু বিক্রি করে না টাকা দিলাম। তো সেখানে আর কত টাকা ছিল? সব আমিই দিয়েছিলাম। সেই হিসেবে তোর জমিটুকু আমার। মাঝহার সাহেব আর কথা বাড়ালো না। তিনি বুঝতে পারলেন ওনার বড় ভাই ওনার জমিটুকু নিজের নামে নেওয়ার জন্য ধান্দা করছেন। তিনি সেখানে কিছু বললে বা করলেও লাভ হবে না, কারণ ওনাদের এলাকার মানুষও ওনার বড় ভাইয়ের পক্ষে থাকবে। তিনি সবাইকে ভালো করেই চিনেন। মোট কথা, তিনি এটা নিয়ে আর ঝামেলা বাড়াতে চাচ্ছেন না। থাক, ওনার ভাগের জমি নিয়ে যদি বড় ভাই খুশি থাকে তো থাকুক। সেদিনই তারা সে বাড়িটা ছেড়ে দেয়। এত অপমান সহ্য করে থাকা যাচ্ছিল না। বেশ অনেক বছর পর আসিফা নিজের চেম্বার থেকে বেরিয়ে আসার উদ্দেশ্যে রওনা দিল। আজ অনেক রোগী দেখতে হয়েছে। ডাক্তার হিসেবে বেশ নাম ডাক্তার। রাস্তার পাশে রিক্সার অপেক্ষায় দাঁড়ানো অবস্থায় তার ফোনটা বেজে ওঠে। ফোনটা বের করে দেখলো মা ফোন করেছে। রিসিভ করতে ওপাশ থেকে রুমানা গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তুই কোথায়? কখন ফিরবি? এই তো এখনই, রিক্সার জন্য দাঁড়িয়ে আছি, একটু তাড়াতাড়ি ফিরিস বলেই ফোন কেটে দেয়। আসিফা একটু অবাক হলো। মা তো কখনো এমন গম্ভীর হয়ে কথা বলে না, তাহলে আজকে বলল কেন? যাই হোক, বাসায় ফিরলেই দেখা যাবে। বাসায় ফেরার পর আসিফা নিজের চাচা চাচিকে দেখে বেশ অবাক হলো। পাশে রুমানা গম্ভীর রূপ ধারণ করে বসে আছে। মাঝহার সাহেব কিছুক্ষণ পর বাসায় ফিরবেন, তবে বাসায় যে ওনার ভাই ভাবে এসেছে সে খবর রুমানার কাছ থেকে শুনেছেন। তিনি নিষেধ করেছেন তাদের সাথে কোনো প্রকার খারাপ ব্যবহার করতে। আসিফা সালাম দিল, ভালো মন্দ জিজ্ঞেস করলো। ফরিদা আসিফার হাত ধরে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে বলল, আমায় মাফ করে দিস মা, তোদের সাথে অনেক খারাপ আচরণ করেছি, যার শাস্তি এখন ভোগ করছি। কি হয়েছে চাচি? জানিস, তোর চাচার ব্যবসাটা শেষ হয়ে গেছে রে। আমরা এখন নিঃস্ব। রায়সাও আমাদের কোনো খোঁজ খবর রাখে না। আমাদেরকে মা বাবা বলে পরিচয় দিতেই সে দ্বিধাবোধ করে, কারণ আমরা এখন পথের ফকির। এজন্য এখন আমাদের শেষ ভরসা তুই মা। রোমানা গম্ভীর কণ্ঠে বলে উঠল, লজ্জা করে না এসব বলতে? আমাদেরকে কি অপমানটাই না তুমি করতে, আমরা কি সেসব ভুলে গেছি? তোমাদের অপমান সইতে না পেরে আমরা বাড়ি ছাড়লাম। কত কষ্ট করে সংগ্রাম করে মেয়েকে পড়ালেখা করিয়েছি, ডাক্তার বানিয়েছি, তা তো আমরা জানি। এখন কেন আমাদের বাড়িতে এসেছো? বেরিয়ে যাও। আসিফা বলে উঠল, মা তুমি থামো। তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করবে দেখে আমাদেরও করতে হবে? তাহলে তাদের আর আমাদের মাঝে পার্থক্যটা কোথায় রইল? শুনো মা, তারা থাকুক আমাদের সাথে। যত দিন যাবে তাদের অনুশোচনা বাড়বে, অনুশোচনার দহনে তারা পুড়বে। অতঃপর ইজহার সাহেব ফরিদা দুজনেই তাদের পূর্বের কৃতকর্মের জন্য মাপ চাইল। তখন ফরিদা বলল, আসিফা মা, আমাদেরকে একটু ভাত খেতে দিবি? অনেক ক্ষুধা লেগেছে রে, আমরা তো এখন একবেলায় খাবার পাই না। আসিফা তাদের জন্য ভাত নিয়ে আসে। ফরিদাকে ভাতের প্লেটটা দিয়ে বলে, মনে পড়ে একদিন তুমি আমার মুখের সামনে থেকে মাছ ভাতের প্লেটটা ফেলে দিয়েছিলে, আজ তাই তোমাদের মাছের বড় টুকরোটা দিলাম। তুমি আমার মুখের সামনে থেকে অন্ন ফেলে দিয়েছিলে, আর আজ আমি তোমার মুখের সামনে অন্ন এনে দিলাম। এটাই আমাদের পার্থক্য।